কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমার সাথে আছেন আমাদের কানাডা সহ বাংলাদেশের বাঙালি ইউটিউবার যারা আছেন আর কি, যারা কন্টেন্ট তৈরি করেন, তার মধ্যে মানে আমাকে যে কয়জন চেনেন তার চেয়ে আই থিঙ্ক যে 50 গুণ বেশি মানুষ তাকে চেনেন। সায়েন্স ওয়ার্ল্ডের সায়েম ভাই এডমন্টনেই থাকেন। তো আজকে সায়েম ভাইয়ের সাথে বসলাম এবং সায়েম ভাইয়ের সাথে আসলে কিছু জিনিস জানার চেষ্টা করব। সায়েম ভাই যেহেতু অনেকদিন যাবত এখানে আছেন, সায়েম ভাই এখানে আছেন ওয়ার্ক পারমিটে। তো ওয়ার্ক পারমিট রিলেটেড আমি অনেক কোশ্চেন আসলে আমাদের ক্যানাডিয়ান গ্রুপগুলোতে দেখি। তো সেই জিনিসগুলার কিছু প্রশ্নের উত্তর সায়েম ভাই যেহেতু এইখানে আছেন, এই প্রশ্নের উত্তরগুলো সায়েম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। সায়েম ভাই, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য যে সুমনদার চ্যানেলে আসতে পারলাম, কারণ আমি আসলে ইন্টারভিউ দিয়ে আসলে অভ্যস্ত না। এটা খুবই একটা কি বলা যায়, মানে আমার জন্য আসলে নর্মাল না, এটা নর্মাল ব্যাপার। আমি সাধারণত নিজেই গল্প শোনাই, কিন্তু এখন আমাকে আরেকজন প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে। এটা আসলে আমার জন্য টাফ। জানি না কি প্রশ্ন আমার জন্য আছে। আচ্ছা আচ্ছা, সায়েম ভাই, কানাডা কেমন লাগতেছে আপনার? খুবই জটিল প্রশ্ন। মানে আপনি এক কথায়, মানে আমরা বাংলাদেশ থেকে যেটা মনে করি এটা হচ্ছে একটা ড্রিম কান্ট্রি, স্বপ্নের দেশ কানাডা, এটাকে আমরা বলে থাকি সবাই। এক কথা যদি বলি, আসলে স্বপ্নের দেশ না এটা। আর যদি পার্ট করে বলতে চাই, তাহলে আমি বলবো 50% ভালো, 50% খারাপ। আর ডিটেলে বলতে গেলে তো আসলে এটা নিয়ে একটা কন্টেন্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা আসলে স্বপ্নের দেশ না, কানাডা স্বপ্নের দেশ না। হাইপোথেটিক্যাল প্রশ্ন আর কি। সায়েম ভাই, আপনি যেহেতু এখানে ওয়ার্ক পারমিটে আছেন, কানাডাতে ওয়ার্ক পারমিট পাওয়া বাংলাদেশ থেকে এক ধরনের ড্রিম। কারণ এইখানে স্টুডেন্ট হিসেবে আসলে অনেক বড় একটা খরচ আছে স্টুডেন্ট হিসেবে, তার পরবর্তী জীবন নিশ্চিত কিনা সেইটার একটা অনিশ্চয়তা আছে। তো মানুষের একটা কমন ধারণা আছে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যদি, অর্থাৎ চাকরি নিয়ে যদি কানাডাতে যাওয়া যায়, তাহলে এটা আর কি মোটামুটি জীবন নিশ্চিত, তাই না? আচ্ছা, আপনি যেহেতু সেই নিশ্চিত জীবনের একেবারে পেয়ে গেছেন, তো আসলে আপনার কি মনে হয়, মানে বাংলাদেশ থেকে তো ওয়ার্ক পারমিট মানুষ পাইতে চায়, ওয়ার্ক পারমিট খোঁজে, বাংলাদেশ থেকে কি আসলে ওয়ার্ক পারমিট পাওয়া পসিবল? এক কথা যদি বলি, আসলে পসিবল, কিন্তু আমি ওরকমভাবে আসিনি। কানাডায় এসে আমাকে জবটা ম্যানেজ করতে হয়েছে। তবে আমার এক বাঙালি ভাই আছে এখানে পরিচিত, উনি বাংলাদেশের শেফ হিসাবে ছিলেন। তো উনি কিন্তু বাংলাদেশ থেকে অনলাইনে ইন্টারভিউ দিয়েই কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করেছেন, মানে যেটাকে আমরা LMIA ওয়ার্ক পারমিট বলি, ওটাই কিন্তু উনি ম্যানেজ করেছেন। উনি এখন অলরেডি আলহামদুলিল্লাহ পিআরও পেয়ে গেছেন। তার মানে এটা একটা এক্সাম্পল, মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল যে আসলে বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে আসা সম্ভব। কিন্তু আমরা দেখা যাচ্ছে আসলে একটু নার্ভাস হয়ে যাই, কি করে জব পাবো। আমরা প্রথমেই দেখা যাচ্ছে এজেন্সির দিকে যাওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে আমরা ভুল করি। অন্তত নিজে কিছুদিন চেষ্টা করা উচিত, তারপরে না পাইলেন তারপরে এজেন্সি গেলেন, সেটা অন্য কথা। তাইলে হচ্ছে আসলে মানে চেষ্টাটা যদি স্ট্রং থাকে তাহলে সেটা সম্ভব। কিন্তু সায়েম ভাই, মানে বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমরা যেহেতু জানি, আপনি এজেন্সিগুলোর কথা বললেন, এজেন্সি আসলে সঠিক এজেন্সি এবং ভুয়া এজেন্সি এই দুইটার একটা গোলমাল আছে। এবং সঠিক এজেন্সি মানুষকে ভুয়া জব অফার দেয়, এবং রিয়েল এজেন্সি আসলে কোনটা সেইটাও আসলে ডিফিকাল্ট। এবং আমি গ্রুপগুলোতে আসলে দেখি যে মানুষ অনেক সময় আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে, ভাই এই জব অফারটা পাইছি এই এজেন্সি থেকে, এইটা রিয়েল কিনা। এখন কোনো মানুষ যদি এই রকম জব অফার পায়, সেটা আসলেই রিয়েল কিনা সেটা বোঝার কি আসলে কোনো উপায় আছে? এখানে তো জব অফারটা দুই রকম হতে পারে। একটা হতে পারে আপনি প্রথমে বললেন যে এজেন্সির মাধ্যমে এরকম কিছু, বা পার্সোনালি যদি আমরা কোনো জব ম্যানেজ করি। তো এখানে আমি হয়তো কোনো কনক্রিট ইনফরমেশন দিতে পারবো না, তবে আমি যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যদি এজেন্সির মাধ্যমে কোনো জব অফার পান, এজেন্সি বলতে আমি অবশ্যই বলবো সার্টিফাইড RCIC, তাই না? তো RCIC, প্রথম কথা হচ্ছে যে ওই RCICটা বা ওই ব্যক্তিটা আসলেই পারফেক্ট কিনা, জেনুইন কিনা, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। মানে উনি সার্টিফাইড কিনা, এটা হচ্ছে আসল কথা। তো সার্টিফাইড কিনা, ওনার নাম, ওনার ইমেল দিয়ে কিন্তু সার্চ করলে আমরা অনলাইন থেকে দেখতে পারতেছি। কানাডার কিন্তু অর্গানাইজেশন আছে, ওইখানে আপনার, যেমন আমার যিনি RCIC ছিলেন, আমি কিন্তু তারটা দিয়ে আমি চেক করছি অনলাইনে চেক করলেই দেখাচ্ছে হ্যাঁ উনি সার্টিফাইড এবং উনি অ্যাক্টিভ স্ট্যাটাসে আছেন। অনেকে সার্টিফাইড কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসে নাই, কোনো কারণে ইনঅ্যাক্টিভ থাকতে পারেন, ওইটাও এখানে দেখা যাবে যে অ্যাক্টিভ কিনা। এটা হচ্ছে আপনার এজেন্সি। আসলে এজেন্সির কথা আমি বলবো না, আমি বলবো পার্সনটার কথা। পার্সনটা সার্টিফাইড কিনা, তাই না? মানে RCIC সার্টিফাইড কিনা, এটা গেল ওইটা। আর সেকেন্ড হচ্ছে আপনি যেটা বললেন যে একটা জব অফার পেলাম, ওইটা আসলে ভ্যালিড কিনা বা অরিজিনাল কিনা।
এইটা আসলে ভেরিফাই করার পারফেক্ট ওয়ে আমার জানা নাই, তবে আমার যেটা পার্সোনালি মনে হয় যে সাপোজ আপনি একটা র্যাডিসন হোটেলের একটা অফার পেলেন, তো এই অফারটা প্যাডে আসছে, প্যাড তো যে কেউ বানিয়ে দিতে পারে, হ্যাঁ। তাই না? আমরা কম্পিউটার বসে তো অনেকেই অনেক কাজ করে এগুলো। তো ওই প্যাডটাকে আমি ট্রাস্ট না করতে পারি, কিন্তু যে ইমেলের মাধ্যমে আসলো সেই ইমেলটাকেও আমাকে ট্রাস্ট করতে হবে। তার মানে কি রেডিসনের অফিসিয়াল ইমেল কিনা এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ। যদি হ্যাঁ অমুক নাম @yahoo বা gmail.com, তাহলে তো ভাই এখানে প্রশ্ন থাকতেই পারে। এইটা হচ্ছে বড় জিনিস, যে আপনি যদি কোনো ভালো প্রতিষ্ঠান থেকে জব অফার পান, অবশ্যই তাদের নিজস্ব সাইট থাকবে, তাদের নিজস্ব ডোমেন থাকবে, নিজস্ব ইমেল অ্যাড্রেস থাকবে, তাই না? ওইটা আপনি দেখে কিন্তু বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ওয়েবসাইট থাকলেই যে সেটা ভালো বা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান, এটা তো আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না। ছোট প্রতিষ্ঠান, আপনি তো নিজেও একটা ওয়েবসাইট বানা ফেলতে পারেন, অবশ্যই নিয়ে আপনি একটা ডোমেন ক্রিয়েট করে আপনার ইমেল অ্যাড্রেস বানিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যদি নিজের থেকে আমরা চেষ্টা করি বাংলাদেশ থেকে যদি কোনো জব অফার কোনো কোম্পানি থেকে পেয়ে থাকি, সেটা যেন কোনো চেইন হয়ে থাকে। চেইন হলে সেটা বেশি ভালো হবে। ওকে। সাপোজ মনে করেন KFC, এটা তো আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড একটা চেন। তো KFCর অফিসিয়াল ইমেল থেকে যদি আপনার একটা ইমেল আসে, এটা কনফিউশনের কোনো কথা নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, কানাডায় কিন্তু ইমেলটা একদম ডকুমেন্ট আকারে, মানে দলিলের মধ্যে কাউন্ট করা হয় এখানে। যে একটা ইমেল যদি কোনো অফিস থেকে আপনি পেয়ে থাকেন, সেটা ভুল হোক আর ঠিক হোক, এটা কিন্তু আপনার জন্য একটা দলিল। আপনি এটা দিয়ে কেসও করতে পারবেন। মানে ইমেলটাকে এত প্রায়োরিটি দেওয়া হয়, সেই জন্য হোয়াটসঅ্যাপ বা পার্সোনাল মেসেঞ্জারে কমিউনিকেট না করে আমি বলবো যে ইমেলের মাধ্যমে কমিউনিকেশন মেনটেন করা উচিত। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের আসলে যাচাই করা প্রথম হচ্ছে মানুষ চিন্তা করবে যে যে মানুষটা আসলে তার সাথে যোগাযোগ করতেছে সে আসলে ভ্যালিড কিনা, সে আসলে রেগুলেটেড কনসালটেন্ট কিনা, এবং যে কোম্পানিটার মাধ্যমে জব অফারটা পেয়েছে সেই কোম্পানিটার ইমেল অ্যাড্রেস, যোগাযোগের মাধ্যমগুলো ঠিক কিনা। আচ্ছা সাইম ভাই, আপনি তো এইখানে আছেন LMI অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা আছে এরকম কোনো জব অফারে, মানে এই বিষয়টা একটু কনফিউজিং, মানুষ একটু মানে কনফিউজড হয়ে যায় যে সাধারণ ওয়ার্ক পারমিট এবং LMI অ্যাপ্রুভড ওয়ার্ক পারমিটের মধ্যে পার্থক্যটা কি? এখানে আসলে বেশ কয়েকটা পার্থক্য আছে, বেশ কয়েকটা ক্যাটাগরি আছে ওয়ার্ক পারমিটের। একটা তো আমরা জানি যে ওপেন ওয়ার্ক পারমিট, একটা ক্লোজড ওয়ার্ক পারমিট, আরেকটা ওয়ার্ক পারমিট আছে, ওটা স্পেসিফিক নামটা আমার জানা নাই। মানে মোট কথা হচ্ছে যে আমরা যদি একদম দুইটা ভাগে ভাগ করি, কিছু কিছু মানে ফরেন ওয়ার্কার, মানে এই LMI বা এটা কি জিনিস, এটা হচ্ছে ফরেনারদের কাজ করার অনুমতি একটা সরকার থেকে। এটাই হচ্ছে যদি আমরা খাঁটি বাংলা ভাষায় বলি, যে সাপোজ কি বলবো, যে আমি মনে করেন আমি কেনেডিয়ান, আমার একটা প্রতিষ্ঠান আছে কানাডায়, তো আমি চাচ্ছি আমার এই প্রতিষ্ঠানের জন্য বিদেশ থেকে লোক আনতে হবে। তাহলে এই বিদেশ থেকে আনতে গেলে আমার সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে। কারণ কেন আমি বিদেশ থেকে আনবো? কানাডার বাইরে থেকে যদি কোনো লোক কেউ হায়ার করতে চায়, সেক্ষেত্রে যে ওয়ার্কের অনুমতিটা সেটা হচ্ছে, সেই অনুমতিটাকেই বলা হচ্ছে LMI। এইটা মানে এই না যে আমি ওয়ার্ক পারমিট পেয়ে গেছি। ওকে, এটা জাস্ট ওই প্রতিষ্ঠানকে কানাডিয়ান গভর্নমেন্ট অনুমতি দিল যে তুমি বিদেশ থেকে লোক আনতে পারো। এখন কিসের উপর ভিত্তি করে ওনারা এটা অনুমতি দেবে সেটা পরে কথা, একটা লং ডিসকাশন, তাই না? আমি জাস্ট বললাম আর কি। তাহলে এইটাকে আমরা বললাম যে LMI। এগুলো সাধারণত ক্লোজড ওয়ার্ক পারমিট হয়ে থাকে। যে আমার এই যে আমি তো কানাডিয়ান একটা কোম্পানির মালিক, তাই না? তো আমার কোম্পানিতে যে ফরেনারকে আমি আনবো, তাকে আমি 1 বছর বা 2 বছরের ভিসা দিয়ে আমি নিয়ে আসতেছি। এটা ক্লোজড ওয়ার্ক পারমিট, সে আমার কোম্পানি ছাড়া অন্য কোথাও জব করতে পারবে না। তো আমার এখান থেকে যদি জব করতে করতে ছেড়ে দেয়, PR পাওয়ার আগে আর কি, তাকে অবশ্যই দেশ থেকে চলে যেতে হবে, মানে তার ভিসাটাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আসলে একটা ঝুঁকিও আছে বলা যায়। ঝুঁকি তো ভাই অবশ্যই, মানে আমি তো সবাইকে এই ব্যাপারে ডিসকাস করি যে আপনারা মনে করেন ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। মানে এর থেকে মনে হয় ইভেন অনেকেও আমি দেখছি PNP বা PR নিয়ে যারা কানাডায় ঢুকতে চান, তাদের থেকে তাদের জিনিসটাকে অপছন্দ এটা, যে না আমি PR নিয়ে ঢুকবো কানাডায়, আমি তো জবলেসভাবে ঢুকবো, প্রথমে কি না খেয়ে মরবো, ওই PR দিয়ে আমি কী করবো? কিন্তু আমরা যারা কানাডায় আছি তারা বুঝতেছি আসলে PR এর ভ্যালু কত আর ওয়ার্ক পারমিটের ভ্যালু কত। আমার এখনকার উপলব্ধি যদি আমি বলি, আমার কোনো জব দরকার নেই, আপনি আমাকে কানাডায় এনে PR নিয়ে ছেড়ে দেন, তাতে আমি হ্যাপি। আমি টাকা ইনকাম করে নেবো যেভাবে পারি, প্রয়োজনে আমি উবার ড্রাইভ করবো, অসুবিধা নেই, কিন্তু আমার PR দরকার। ওয়ার্ক পারমিটকে আমি বর্তমান প্রেক্ষাপটে হাইলি ডিসকারেজ করি। আচ্ছা স্যাম ভাই, আপনি বললেন যে আসলে বাংলাদেশ থেকে এই জবও ম্যানেজ করা যায়। এখানে যদিও আপনি বলতেছেন অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু বাংলাদেশ থেকে যদি ম্যানেজ করা যায় বা সব কিছু যদি রিয়েল থাকে, মানে কেমন টাকা লাগে আর কি বাংলাদেশ থেকে একজন যদি LMI জবে কানাডাতে আসতে চায়, যদি সব কিছু ধরেন ঠিক আছে?
প্রথম কথা হচ্ছে যে এটা টোটালি আনঅফিশিয়াল কথাবার্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইললিগাল। ইলিগাল। তো ইললিগাল কোনো জিনিস নিয়ে মনে হয় না পাবলিকলি আসলে ডিসকাস করা উচিত। হ্যাঁ, তো এটা আসলে ইললিগাল। যে আমি যদি না বোঝার আমি জন্য জাস্ট বলি, একটা রাফলি ধারণা হ্যাঁ চাচ্ছি। বোঝার জন্য আমি যদি বলি, বিভিন্ন জিনিস বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলাদেশে ব্রোকার ধরি, তাই না? একটা সাপোজ একটা জমি কিনতে যাচ্ছেন, জমির দাম ধরেন 50 লাখ টাকা, আপনি একটা ডিরেক্ট ওনারের সাথে যোগাযোগ না করে আপনি ব্রোকারের মাধ্যমে জমিটা কিনতে যাচ্ছেন। ওই 50 লাখ টাকার জমি কিন্তু 50 লাখ টাকা থাকবে না, হয়ে যাবে 60 লাখ 70 লাখ হয়ে যেতে পারে, তাই না? তো এটাও ঠিক তাই আসলে। আপনি একটা লিগ্যাল ওয়ে বাদ দিয়ে আপনি যদি ভাড়া হয়ে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেশি টাকা দিতে হবে। এখন সেই মানুষটা আপনার কাছ থেকে ওই যে ব্রোকারেজ ফি বাবদ সে 1 লাখ টাকাও রাখতে পারে, 20 লাখ টাকা রাখতে পারে, এটা তো আসলে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা আসলে ইললিগাল একটা ওয়ে। কেন আপনি আরেকজনের কাছে যাবেন? এটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট সাপোর্ট করে না এই জিনিসটাকে। কিন্তু তাই না? কেউ যদি নিজে অ্যাপ্লাই করে ম্যানেজ করে আসতে পারে, সে তো ওই খরচটা পাশ কাটাইও আসা পসিবল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন চেইন যে প্রতিষ্ঠানগুলো আছে, চেইন বলবো আমি বিশেষ করে, সেসব জায়গায় অফিসিয়ালি ইন্টারভিউ দেন, আপনার চাকরি ইনশাল্লাহ এমনিতেই হবে, যদি আপনার কোয়ালিফিকেশন থাকে। আচ্ছা ওকে। সাইম ভাই, মানে এলএমআইতে ধরেন মানে সাধারণত কোন জবগুলাতে কানাডাতে বেশি চাকরি হয়, মানে কোন সেক্টরগুলাতে বা কোন মানুষগুলো আসলে বেশি অ্যাপ্লাই করতে পারে বা আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী? সেক্টর আসলে আমি যেটা অনলাইনে ঘাটাঘাটি করে যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে ফরেনারদের জন্য। তো একজন ফরেন ওয়ার্কারকে আনতে গেলে এলএমআই আনতে হয়, আমরা সবাই কম বেশি জানি। এলএমআই মানে এখানকার সরকারি পারমিশন নিতে হয়। আবার সব জবের কিন্তু এলএমআই লাগে না, সেটা হচ্ছে স্পেসিফিক কিছু ক্যাটাগরি আছে, কিছু লোকেশন আছে, তার উপর ভিত্তি করে গভর্নমেন্ট হয়তো বলবে তোমার কোনো এলএমআই লাগবে না, তুমি এমনিতেই লোক হায়ার করতে পারো বিদেশ থেকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে যে আমাকে এলএমআই মানে ওই কোম্পানির এলএমআই নিতে হবে গভর্নমেন্ট থেকে, তারপরে ফরেন ওয়ার্কারকে আনতে হবে। তবে আমার দেখা মতে যেটা আসলে এলএমআই জবগুলো দেখা গেছে আসলে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট জব বা বিভিন্ন গ্রোসারি শপ বা বিভিন্ন ধরেন মানে এই টাইপের জবগুলো আমার চোখে একটু বেশি পড়ছে। আমার সার্কেলের মধ্যে যারা আছে, আমি বাংলাদেশি ইন্ডিয়ান যাদের সঙ্গে মিশছি, তাদের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এই টাইপেরই জব বেশি করে। আচ্ছা, তার মানে এক কথায় যদি আমরা বলি বাংলাদেশ থেকে, হ্যাঁ আমি আমার আশেপাশের কথা আমি বলছি, আমি বলছি না যে সবাই এই জবে আসছে, ম্যাক্সিমামই এই টাইপের জবেই দেখা যাচ্ছে এলএমআই নিয়ে আসছে। আচ্ছা, তাহলে আপনার মানে বক্তব্য অনুযায়ী আমি যেটা এলএমআই নিয়ে বুঝলাম, এলএমআই আসলে একটা শুধুমাত্র গভর্নমেন্টের পারমিশন যে তুমি বিদেশ থেকে লোক নিয়ে আসতে পারবা। এই এলএমআই ধরেন কারো যদি অ্যাপ্রুভ হয়, তার মানেই তো তার কানাডার ভিসা নিশ্চিত, বিষয়টা তো তেমন না, না? অবশ্যই না, কারণ ভিসা দিচ্ছে কিন্তু আসলে মানুষকে, হ্যাঁ, আর এলএমআই দিচ্ছে সরকার কাকে? প্রতিষ্ঠান। এইটা কিন্তু বুঝতে হবে। আমরা মনে করি এলএমআই পেয়ে গেছে, আমার মনে হয় ভিসা হয়ে গেছে, আসলে তা না। সরকার ওই প্রতিষ্ঠানকে পারমিশন দিলে তুমি বিদেশ থেকে লোক আনতে পারো, এলএমআই অ্যাপ্রুভড মানে হচ্ছে তাই। এখন ওই এলএমআই এর উপর ভিত্তি করে একজন ফরেন ওয়ার্কারকে তার নামটা অ্যাড করে দেওয়া হচ্ছে এবার নেক্সট টাইমে, বা অনেক সময় একসাথেও করা হয় যে এলএমআই অ্যাপ্লিকেশনে করা হচ্ছে, মানুষের নামটা অ্যাড করে দেওয়া হচ্ছে, আমি বিদেশ থেকে লোক আনতে চাই এবং এই লোকটাকে আনতে চাই, এভাবে অ্যাপ্লাই করা যায়। আর একটা হচ্ছে যে এলএমআই আগে অ্যাপ্লাই করছে, হয়তো অ্যাপ্রুভাল পাইছে, 2-3 মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেছে, এইবার আবার ওই পার্সনটার জন্য অ্যাপ্লাই করছে যে হ্যাঁ এই এলএমআই এর জন্য আমি ওই পার্সনটাকে বিদেশ থেকে আনতে চাই। তাহলে ওইটা হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন। ওই ভিসাটা রিফিউজ হতেই পারে, কারণ সাপোজ আপনি বাংলাদেশে আছেন, আপনার জন্য ওই এলএমআই হয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, এখন এখানকার ভিসা অফিসার হয়তো আপনাকে পছন্দ হয়নি বা কোনো কারণে দেখছেন আপনার পেপারস ঠিক নাই, তাহলে তো আপনি রিফিউজ করে দেবে। তার মানে এই না যে এলএমআইটা নষ্ট হয়ে গেছে, এলএমআই কিন্তু ভ্যালিডই আছে। তখন ওই কোম্পানি কী করবে, ওই এলএমআই এর ভিত্তিতে আবার নেক্সট আরেকজন পার্সনকে সে ইনভাইট করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে আসলে তাইলে একটা বিষয় আমি মানে ক্লিয়ার হইলাম, বা আমার দর্শকরা ক্লিয়ার হলো যে আসলে এলএমআই এর জব পাওয়া মানেই যে ভিসা নিশ্চিত, বিষয়টা তা না। আপনি যদি এলএমআই এতে আপনার ভিসা যদি ক্যান্সেল হয়, ওই সেম এলএমআই এ দিয়ে কোম্পানি হয়তো আরেকজনকে পরবর্তীতে বা আপনার জন্য হয়তো রিঅ্যাপ্লাই করতে পারে, হ্যাঁ, তাই না? আচ্ছা সাইম ভাই, ধরে নেন যে বাংলাদেশ থেকে একজন এলএমআই এ পাইলো, তার ভিসা অ্যাপ্রুভও হইলো, সে ড্রিম কান্ট্রিতে চলে আসলো। ড্রিম কান্ট্রি, আমি বারবার ড্রিম কান্ট্রি বলতেছি আপনাকে একটু 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 খুশি করার জন্য। আচ্ছা, তো হচ্ছে গিয়া, তো ধরেন এখানে চলে আসলো, এখন চলে আসার পরে সাধারণত যেটা হয় যে এখানে চলে আসার পরে তো মানুষের একটা লং টার্ম প্ল্যান থাকে। এলএমআই এর জবে এখানে লং টার্ম প্ল্যানে পিআর সুবিধা কিরকম, বা পিআর মানে নেক্সট অপরচুনিটিসটা কি? আমি যখন আসছিলাম তখন আসলে এত স্মুথ ছিল সবকিছু যে সবকিছু ছকে বাঁধা ছিল। আমি এসে কাজ শুরু করব,
3 মাসের স্যালারি পাবো, 3 মাসের স্যালারির যেটাকে পে স্টাব বলি এখানে আমরা, পে স্টাব শো করে আমাকে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করবো, ফ্যামিলি চলে আসবে। 1 বছর পরে, টোটাল 1 বছর পরে আমি পিআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবো, পিআর অ্যাপ্লাই করবো, সব কিছু মনে করেন 2 বছরের মধ্যে সব কিছু সেটেলড। কিন্তু আসলে আমরা কম বেশি সবাই জানি যারা ক্যানাডার দিকে তাকিয়ে আছে বিভিন্ন কারণে, তো দেখা যাচ্ছে যে এইখানকার বিভিন্ন কারণে আমাদের এই নিয়মগুলো এলোমেলো অবস্থা হয়ে গেছে। প্রিভিয়াস সরকার প্লাস বর্তমান সরকার সব কিছু মিলায় তাদের বিভিন্ন বর্তমান যে ডিসিশনগুলো আসছে তাতে আমাদের জীবনটা বলতে পারেন একদম হচপচ অবস্থা। মানে পিআর পাবো কি না এটা আমি জানি না। এটা এখন মোস্ট কমপ্লিকেটেড জিনিস হয়ে গেছে। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আসলে। যে এই যে দেখেন গাড়ির চাবি, আমরা মনে করি যে গাড়ি কিনছি, এখানে তো বিশাল আলিশান লাইফ লিড করতেছে। আসলে এই গাড়ির মধ্যে পুরো গাড়িটা ভর্তি আমার টেনশন। আমার মাথা যত বড়, আমার মাথার থেকে তো গাড়ি আর বড়, তো আমার গাড়ি ভর্তি যে জায়গাটুকু এই পরিমাণ আমি টেনশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর কি। তো এলএমআই জবে অবশ্যই পিআর অপরচুনিটি আছে, কিন্তু আগে যেমন একটা ছকে বাঁধা ছিল সব কিছু, যে এই টাইম ফ্রেমের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন, এখন এই ছকে বাঁধা আর নাই। তো এলএমআই জবগুলো সাধারণত 1 বছরের বা 2 বছরের হয়ে থাকে সাধারণত। তো 2 বছরের মধ্যে আমাকে পিআর ম্যানেজ করতেই হবে, আদারওয়াইজ আমার ওয়ার্ক পারমিটটাকে এক্সটেন্ড করতে হবে অথবা আমাকে দেশ থেকে বেরোয় যেতে হবে। তার মানে কি অপশন আমাকে 3টা। একটা হচ্ছে যে প্রথমে পিআর ম্যানেজ করে ফেলতে হবে। তো এখন যে কমপ্লেক্সিটি, 2 বছরের মধ্যে পিআর পাওয়া খুবই অনিশ্চিত। পাইলে তো ভালো, 2 বছরের মধ্যে পিআর হয়ে গেল আমার। 2 বছরের মধ্যে যদি না হয় তাহলে 2 বছরের মধ্যে আমাকে আমার ওয়ার্ক পারমিটটাকে এক্সটেন্ড করার চেষ্টা করতে হবে, যে এটা এক্সটেনশন হয় কিনা। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিফিউজ হচ্ছে, তার মানে এক্সটেনশন হচ্ছে না। তাহলে থার্ড অপশন কি? দেশে চলে যেতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টেজ। আর যদি দেশে যেতে না চাই, আরেকটা অপশন আছে, চেষ্টা করতে হবে যে আরেকটা এলএমআই জব ম্যানেজ করার। যে আমার এই জব থাকতে থাকতে আমি আরেক জায়গায় ইন্টারভিউ দিয়ে আমি আরেকটা এলএমআই জব ম্যানেজ করে ফেললাম। তো সেটাও এত ইজি না, কারণ জব পাওয়া অনেকটা ইজি হতে পারে, মানে যদিও বর্তমান পরিস্থিতি কানাডা খারাপ, তারপরে জব পাওয়াটা ইজি হতে পারে, কিন্তু এলএমআই জব পাওয়াটা এত ইজি না। এবং আরেকটা স্ট্রাগল হচ্ছে যে এলএমআই এ থাকাকালীন সময় এই মানুষটা তো অন্য জায়গায় চাকরিও খুঁজতে পারতেছে না। সেটাই, এটা না ছাড়া পর্যন্ত কোনো চাকরি খুঁজতে পারবো না। আবার এইটার উপরই তো আমার ভিসা, আমি তো হুট করে ছেড়েও দিতে পারবো না। অন্য জব বলতে অবশ্যই সেটা এলএমআই জব হতে হবে, নর্মাল জব কেউ আমাকে দিবে না, কারণ আমার ভিসাটা তো এলএমআই বেসড। ওকে, ঠিক আছে সাইম ভাই, ধরেন আমরা জানি যে কাজের জন্য ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো যেহেতু চাকরি চেঞ্জ করতে পারতেছে না, দুর্ভাগ্যবশত সে যদি এমন একটা কোম্পানিতে আসে তার ওয়ার্ক এনভায়রনমেন্টটা তার পছন্দ মতো হচ্ছে না, তারপরেও তো তাকে তার ওয়ার্ক কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত ওইখানে অবশ্যই করে যেতে হবে, তাই না? এটা একটা খুবই কি বলে দুশ্চিন্তা। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যেটা আমার ফিলিংস কেমন ছিল সেটাই বলি, সেটা বলে বুঝতে পারবো না। ওই যে প্রথমেই সুমনদা যেটা বললো যে সবাই তো মনে করে ওয়ার্ক পারমিট নিয়ে আসাটা খুবই শান্তির একটা ব্যাপার, হ্যাঁ জব নিয়ে যাচ্ছে বিশাল ব্যাপার স্যাপার। তো সেই মন মানসিকতা নিয়ে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত বলি যে এইটাই হচ্ছে আপনার বড় পানিশমেন্ট, যে আপনি একটা জব নিয়ে কানাডায় ঢুকতেছেন। আর আপনি যে পয়েন্টটা বললেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে 2 বছরের যদি ভিসা থাকে আমাকে এই জবই করতে হবে, ভালো লাগুক খারাপ লাগুক। আমরা দেশ থেকে মনে করি ভাই আগে তো যাই, ও সব আমি পারবো, বাংলাদেশে তো কম কষ্ট করতেছে নাই, আমি তো এই কথা বলতাম, বাংলাদেশে তো কম কষ্ট, এর থেকে আর কি কষ্ট করবো, এর থেকে তো কষ্ট নাই, ওর থেকেও কষ্ট আছে ভাই। মানে এই কষ্টটা আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে বলতে পারি না ক্যামেরার সামনে, তবে এটা প্রচণ্ড রকম কষ্ট। আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আলাদা কথা, কিন্তু সেই রেশিওটা খুবই সামান্য। যে যারা এলএমআই জবে খুব হ্যাপি আছে, আমার দেখা একজন আছে কানাডাতে, সে আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আছে। এত হ্যাপি আমি বলি, আমি মুসলমান সেই হিসাবে বলতেছি, যদিও ডিসকাশনে অথবা মুসলমান বা অন্য ধর্ম নিয়ে কথা বলা উচিত না, কিন্তু আমি বলতেছি এই কারণে, সে একজন ধার্মিক মানুষ, তার ওনারও সেম ধর্মের, তো সেই ওনার তাকে একসাথে করে উপাসনালয়ে নিয়ে যায়। খুবই চমৎকার, যে তোমার একটুবার আমরা বাইরে যাব, মানে ওখানে যাব, মানে আমাদের ইবাদতের জন্য আর কি, আমি ধর্ম মেনশন করলাম না, ইবাদতের জন্য যাব, তো তুমি রেডি হও, তোমাকে নিয়ে আমি যাবো গাড়িতে করে। একসাথে গাড়িতে যায়, আবার গাড়িতে ফিরে আবার কাজে জয়েন করে। এরকম বেনিফিট আমি কানাডাতে একমাত্র ওনার কাছে আমি শুনছি। উনি ভাগ্যবান, কিন্তু এরকম ভাগ্যবান তো আসলে সবাই, কিন্তু এই ভাগ্যবান তো এক্সেপশনাল। অনেকের জায়গায় হয়তো সেই ইবাদতটা পালনেরও সুযোগ থাকে না। ঠিক আছে, আমি তো নিজেই ভাই, আমি মুসলমান,
আমি নামাজ পড়তে পারতেছি না, বাসায় এসে সারাদিনের নামাজ পড়তেছি, কাজা পড়তেছি। তো ইভেন অনেক সময় শুক্রবারে কাজ থাকলেও আমি জুমার নামাজ পড়তে পারতেছি না ভাই, এটা বাস্তবতা। সব ধর্মের জন্য এরকম কম বেশি আছে, শুধু আমি তো আমার কথা বললাম, তাই না? তাহলে আসলে এলএমআই ওয়ার্ক পারমিটের স্ট্রাগেলগুলো আমরা বুঝতে পারতেছি। মানে প্রথমে ড্রিম জব দিয়ে শুরু করছিলাম, ড্রিম জব, ড্রিম কান্ট্রি, তার এর মাঝের আসলে গোমটগুলা আপনি খুলতেছেন। আচ্ছা সাইম ভাই, আমি জানি ভাবি আপনার বাচ্চা এখানেই থাকেন, তাহলে এলএমআই জবে যারা আসেন তারা তো অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখন আবার মনে হয় কিছু রেস্ট্রিকশন বসানো হয়েছে এর উপরে, যে সব পোস্টের লোকজন ফ্যামিলি আনতে পারবে না। ইভেন আমি যে ডেজিগনেশনে বা যে সেক্টরে আসছি আর কি, এই ক্যাটাগরিতে যারা আসবে, এই লেভেলের জবে যারা আসবে, তারা ফ্যামিলি আনতে পারতো, এখন আবার তাদেরকে আনতে দিচ্ছে না। এটা নিয়ে একটু কমপ্লেক্সিটি আছে, দেখা যাচ্ছে একদম ক্লিয়ারভাবে বলা হচ্ছে না, কিন্তু ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করলে আমার দেখা মতে 4 জনের মধ্যে 3টা রিফিউজ হয়েছে, 1জন পাইছে। ও মাই গড, তাহলে তো এটা একটা কেন রিফিউজ হচ্ছে আমি জানি না। তো এটা একটা ব্যাপার, টেনশনের ব্যাপার, ফ্যামিলিটা এখন অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তার মানে হচ্ছে নিয়ম আছে ফ্যামিলি আনার, তারপরও নিশ্চিত না যে ফ্যামিলি আসবে। নিয়ম ওই যে বললাম না, কিছু বিভিন্ন ক্যাটাগরির উপর, জবের ক্যাটাগরির উপর ভিত্তি করে, মানে সাপোজ আমি যদি সহজে বোঝার জন্য বলি, একজন হচ্ছে সুপারভাইজার, একজন হচ্ছে ম্যানেজার, একজন হচ্ছে এমডি সাপোজ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সুপারভাইজারকে ফ্যামিলি আনতে দিচ্ছে না, কিন্তু ম্যানেজার যিনি তাকে ফ্যামিলি আনতে দিচ্ছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আগে এতটা রেস্ট্রিক্টেড ছিল না, আগে অনেকটা শিথিল ছিল। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সাইম ভাই, মানে আমার মনে হয় যে আমি যে কোশ্চেনগুলো আসলে আপনার কাছ থেকে জানার দরকার ছিল, আমার মনে হয় যে আমি মোস্ট অফ দ্য কোশ্চেনের অ্যান্সার নিচ্ছি। একটা সামারাইজ কোশ্চেন যদি করি, যেহেতু এইখানে ওয়ার্ক পারমিটটা পাওয়া খুবই ডিফিকাল্ট, ধরেন একজন ওয়ার্ক পারমিট পাইলো, ওয়ার্ক পারমিট পাইয়া সে পরবর্তীতে ভিসাও পাইলো, ভিসা পাওয়ার পরে এইখানে আসলো, 2 বছর কাজও করলো, তারপরে এখন কথা হচ্ছে পিআর। তো আপনি বললেন যে পিআর খুবই অনিশ্চিত। তো পিআর ধরেন বাই চান্স তার হইল না, লাস্ট স্টেজে সে ফেল করলো এবং তার দেশে ফেরত যাইতে হলো। এখন কেউ যদি এরকম প্ল্যান করে যে আমি কিছু টাকা ধরেন খরচ করে, আমি একটা জিনিস মেনশন করতে চাই, আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে মানে আপনার জবের খরচ মোটামুটি এলএমআইতে আসতে গেলে মোটামুটি 22 লাখ টাকার মতো হইতে পারে। তো আমি ওইটাকে ফিগার আউট করলাম, যদিও ওইটা কনস্ট্যান্ট কোনো মানে জিনিস না, ধরি 22 লাখ টাকা যদি একজনের খরচ হয়, তাহলে সে এইখানে তো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর যেটাই থাকুক, সে তো প্রত্যেক মাসে ধরেন কিছু টাকা সেভ করবে। যদিও বাংলাদেশ থেকে মানুষ মনে করে এখানে অনেক টাকা আয় করা যায় এবং অনেক টাকা সেভ করা যায়, তো কিছু কিছু টাকা যদি সে সেভ করে এবং এই 1.5 বছর বা 2 বছর পরে তার পিআর না হইলে যখন সে দেশে ব্যাক যাবে, ওই 22 লাখ টাকা সে কি সাথে নিয়ে যাইতে পারবে? সে যদি সাথে নিয়ে যাইতে পারে তাহলে তো সে আসলটা অ্যাটলিস্ট পাইলো, মানে তার তো লস হইলো না। 2 বছর থাকলাম, খাইলাম ফ্যামিলি নিয়ে, তারপরে দেশে ব্যাক করলাম, যা খরচ করছি তা উঠে গেল। সেটা কি পসিবল? এটা আমি যদি ডিটেল বলি ভালো, আর যদি এক কথায় বলি এটা সম্ভব না। এখন ডিটেল শুনতে চান কিনা সেটা অবশ্যই সময়ের প্ল্যান আছে কিনা একটু যদি বলেন। আচ্ছা, ডিটেল হচ্ছে যে কানাডা তো খুব এক্সপেন্সিভ একটা দেশ। আমরা হয়তো অন্যান্য দেশে অনেকে, আমরা দেশের বাইরে থাকি, আমাদের বাংলাদেশ থেকে, আমরা যদি একদম কমনলি বলি যে মিডল ইস্টে যায় অনেকে, তাই না, দুবাইতে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় ফ্যামিলি নেয় না তারা, কিন্তু ওই সব দেশের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি কিন্তু একটা আইডিয়া দিচ্ছি, আমার কথা একদম না, আমরা একেবারে মার্জিনাল লাইন ধরেন, আমরা জাস্ট একটা সামারি আইডিয়া। তো ওই সব দেশে, দুবাইয়ের কথা যদি বলি, ওই সব দেশে যারা যাচ্ছে সাধারণত ফ্যামিলি নিয়ে যাচ্ছে না, এবং সাধারণত দেখা যাচ্ছে যে ওই যে জবটা নিয়ে যাচ্ছেন আপনি, আপনার থাকা খাওয়া কোম্পানি বিয়ার করতেছে, ফলে হচ্ছে কি আপনার পুরো স্যালারিটাই থেকে যাচ্ছে। ইভেন অনেক জবেই দেখা যায় বাংলাদেশে 1 বার বা 2 বার প্লেন ফেয়ারও দেয়, বছরে 1 বার বা 2 বার তুমি দেশে যেতে পারবো, তোমার ফ্যামিলিকে দেখে আসবা, প্লেন ফেয়ার কোম্পানি বিয়ার করবে। তার মানে কি অ্যাকচুয়ালি আপনার স্যালারির কিছুই আপনার খরচ হচ্ছে না, ব্যাপারটা তাই না? মেডিকেল বেনিফিট পাচ্ছেন অনেক ক্ষেত্রে, অনেক জবে, কিন্তু কানাডা তো তা হচ্ছে না। আমরা হয়তো মেডিকেল সরকার থেকে পাচ্ছি, কিন্তু থাকা খাওয়া এটা তো আমার নিজেরই ম্যানেজ করতে হচ্ছে। আমার ক্ষেত্রে যদি বলি, আমার তো কোম্পানি কিছুই বেয়ার করবে না, আমাকে যেটুকু কাজ দিচ্ছে আমার শুধু সেটুকুরই পে পাচ্ছি। ইভেন বছরে এই যে আমি 1.5 বছর মতো কাজ করতেছি, টোটাল 2 বছর আসছে, কিন্তু 1.5 বছর মতো কাজ করতেছি। আপনার শুনে অবাক হবেন, আমি উইকেন্ড ছাড়া আমি কিন্তু বছরে একটা দিনও ছুটি নিই নাই এই 1.5 বছরে। বাংলাদেশে আমার কম হলে 30টা দিন ছুটি নেওয়া হয়ে যেত 1.5 বছরে, কারণ আমি তো ট্রাভেল করি। 30 দিন, আমার মনে হয় 40-50 দিন আমার ছুটি নেওয়া হয়ে যেত। এই কারণে আপনার ট্রাভেল ব্লগ মানুষ কম দেখে। হ্যাঁ, তাহলে দেখেন আমি 1.5 বছরে আমি একটা দিন ছুটি নিই নাই, সপ্তাহে একটা দিন যে ওই অফিসিয়ালি ছুটি পাই, সেটা ছাড়া আমি কোনো ক্যাজুয়াল লিভ বা মেডিকেল লিভ নেই।
তাহলে বুঝতে পারছেন যে কি কষ্টের লাইফ। ছুটি নিয়ে না কি জন্য ভাই? ছুটি নিলে তো যেদিন ছুটি নেবো সেদিনের বেতন নাই, কারণ অ্যাকচুয়ালি আমার কোনো ছুটি নাই, ছুটি মানে উইদাউট পে। সেই জন্য আমরা জ্বর হলেও দেখা যাচ্ছে কোনো মতে মানে কাজটা করে যান, করে করে আসি, বলতেছে না কোম্পানির হয়তো ভাই আমি অসুস্থ, মানে দেখাচ্ছে যে আমি আসলে, কিন্তু বাসায় এসে বিছানায়। তো আসলে যে ইনকামটা করা হচ্ছে সেটা একা যদি থাকা হয় কানাডায়, যদি ফ্যামিলি না হয়, তাহলে হয়তো একটা মানুষ প্রতি মাসে হয়তো বা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা জমাতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি তাদের জন্য খুব টাফ। আসলে এটা জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স, বলতে গেলে 5 মিনিট চলে যাবে। আমি যদি একটু খুব দ্রুত বলে যাই, প্রথম হচ্ছে একা হলে আপনি প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা জমাতে পারবেন মিনিমাম, একা যদি থাকেন। আমি লোয়েস্ট ইনকামে যারা আসে, সাধারণত যারা ওয়ার্ক পারমিট আসে তারা কিন্তু 15 থেকে 20-এর বেশি স্যালারি পায় না, আমি এই পর্যন্ত কাউকে দেখি নাই। আচ্ছা, হ্যাঁ, যেটা 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 মানে 20ও আমি হাতে গোনা 2-1 জনকে দেখছি। ওই যে বিটার ট্রুথ এটা আর কি। মিনিমাম স্যালারি হচ্ছে এখানকার কানাডা হচ্ছে মানে আলবার্টা প্রভিন্সে 15, তো 15 নিচে কেউ আপনাকে দিবে না যারা ওয়ার্ক পারমিটে আসতেছে, কিন্তু 15 থেকে 20-এর মধ্যে সবাই থাকে। তা $20 করে যদি আমি পার আওয়ার কাউন্ট করি, একটা মানুষ মাসে ট্যাক্স বাদ দিয়ে ম্যাক্সিমাম $3,000 ইনকাম করতেছে। ওভারটাইমের চিন্তা করবেন না ভাই, কেউ ওভারটাইম দিতে চায় না এখানে। অনেকে মিডল ইস্টে যারা জব করে আমরা অনেকে খালি ওভারটাইমের কথা বলি, কিন্তু কানাডায় ওভারটাইম আপনি বেশি পাবেন না। তাহলে ওভারটাইম বাদ, তাহলে আপনি দেখা যাচ্ছে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা জমাতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার তো ফ্যামিলিতে বাংলাদেশে টাকা পাঠাতে হবে, ফ্যামিলি আছে। আবার কানাডা আসার পরে বিভিন্ন প্রসেস করবেন পিআরের জন্য, আপনার ফ্যামিলি আনার জন্য। এই প্রসেস যদি আপনি নিজে করতে পারেন ভালো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে এজেন্সির কাছ থেকে করাচ্ছে। যদি এজেন্সির কাছে যান, এই 1-1.5 লাখ টাকা রাখতে তো পারবেই না, বরং আরও বাংলাদেশ থেকে এনে ওই এজেন্সিকে টাকা দিতে হবে ফি বাবদ। এক্স্যাক্টলি। আমি সেইটাই আপনার কাছ থেকে, তাহলে আসলে এইখান থেকে একজন যদি পিআর না হয়ে দেশে ফেরত যায়, সে মোটামুটি শূন্য হাতে ফেরত যাবে। তা যদি দেশে কোনো অ্যাসেট না থাকে, আমার একদম সেম অ্যাজ আমি যদি দেশে যাই আমার কিচ্ছু থাকবে না, বুঝছেন, রিয়েলিটি একদম। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। সায়েম ভাই, থ্যাংক ইউ, মানে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে গিয়ে আপনার মানে আপনি বললেন আপনি কতটা ব্যস্ত, এর ব্যস্ততার মাঝে মানে আমাকে এবং আমার চ্যানেলের দর্শককে একটু সময় দিলেন। এবং আই বিলিভ যে অনেক মানুষের ওয়ার্ক পারমিট নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা মানে খুঁজে পাবেন এই প্রশ্নগুলোর মাধ্যমে। সাইম ভাই, যারা ওয়ার্ক পারমিটে আসতে চায় এবং হচ্ছে গিয়ে তাদের উদ্দেশ্যে হচ্ছে গিয়ে যদি 2-1টা কথা আপনি বলেন, তাদের উদ্দেশ্যে পরামর্শ বা হচ্ছে গিয়ে এরকম কিছু। কয়েকটা স্টেপে যদি বলি, আমার একটু বদ অভ্যাস, আমি সবসময় স্টেপ বাই স্টেপ কথা বলি, পয়েন্ট করে করে কথা বলি, সেজন্য আমার ডিসকাশনগুলো অনেক লম্বা হয়ে যায়। ওয়ার্ক পারমিটে যদি কেউ আসতে চায়, আমার প্রথম সাজেশন হচ্ছে ওয়ার্ক পারমিটে এসেন না, আপনি কোনো পিআর প্রোগ্রামে আসার চেষ্টা করেন। হয়তো ওয়ার্ক পারমিটে আসতে গেলে আপনার 1 বছরের মধ্যে আপনি চলে আসতে পারবেন সাপোজ, কিন্তু পিআর প্রোগ্রামে আসতে গেলে ওই যে পিএনপি বা আদার যে প্রোগ্রামগুলো এক্সপ্রেসেন্টে যেগুলো আছে, দেখা যায় 2-3 বছর লেগে যেতে পারে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি নিজেই যেটা করছিলাম, না আমি 3 বছর ওয়েট করতে পারবো না, আমার ইমিডিয়েটলি কানাডা ঢুকতে হবে যে করেই হোক। এইটি ছিল আমার জীবনে একটা বড় ভুল, যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসার চেষ্টা করেন, সেটা বেস্ট হবে। 3 বছর লাগুক, কষ্ট করে 3 বছর থাকেন দেশে, কিন্তু তাড়াহুড়া করে এইভাবে ওয়ার্ক পারমিটে আসেন না, কারণ বর্তমানে কানাডায় ওয়ার্ক পারমিটের অবস্থা খুবই খারাপ বলতে ওই যে বললাম না, সব কিছু বলা যায় না, এটা আপনি সহ্য করতে পারবেন কিনা সন্দেহ। দ্বিতীয় সাজেশন হচ্ছে যে লোন করে কখনো কানাডা আসবেন না ভাই, সেই লোন আপনি কানাডার ইনকাম দিয়ে শোধ দিতে পারবেন না, এটা আপনার মাথার জন্য একটা বড় প্রেশার। তৃতীয় সাজেশন হচ্ছে যে যদি ফ্যামিলিকে একটু পরে আনতে পারেন, সেটা আপনার জন্য, যদি আপনার পকেট শূন্য থাকে আর কি, সেক্ষেত্রে ফ্যামিলি পরে আনাটা আপনার জন্য একটু সহজ হবে। আর যদি ফ্যামিলি আনেন ভালো কথা, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে আপনার ওয়াইফ কানাডা এসে, ওয়াইফ বা হাজব্যান্ড যাই হোক না কেন, কানাডা এসে কাজ করতে পারবে কিনা। কাজ করতে পারবে কি জন্য, যেমন আমার বউ কানাডা এসে কাজ করতে পারতেছে না এই মুহূর্তে। কেন পারতেছে না? কারণ আমার ছেলেকে বাসায় এখানে আবার কানাডার রুলস আছে, এত বছরের আগ পর্যন্ত সন্তানকে বাসায় রেখে আপনি বাইরে যেতে পারবেন না। কিন্তু বাংলাদেশে কি, আমরা গুঁড়ো গাড়া সব বাসায় রেখে চলে যাচ্ছি। কানাডায় আমার ছেলের বয়স যা, সেই অনুযায়ী তাকে আমরা এখন একা বাসায় রেখে যেতে পারবো না। ফলে আমার বউ বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, ওরাই জিজ্ঞেস করতেছে তোমার অ্যাভেলেবেল টাইম কখন, তখন বলা হচ্ছে যে এই টাইমে, বলে না এত রেস্ট্রিকশন নিয়ে তো আমি, তার মানে আমার ছেলে যতটুকু সময় স্কুলে থাকে ততটুকু সময় সে কাজ করতে পারবে, তো এইটুকু সময় কেউ কাজ দিতে চাচ্ছে না। তার মানে আলটিমেটলি ফাইনালি যেটা হচ্ছে, আমার বউ কিন্তু কাজ করতে পারতেছে না। তো এইগুলো হচ্ছে ফ্যাক্ট, যে আপনাকে এগুলো অনেক কিছু কনসিডার করেই ফ্যামিলি আনবেন কিনা, ওয়ার্ক পারমিট আসবেন কিনা, কীভাবে আসবেন, এগুলো চিন্তা করতে হবে।
তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে যারা একেবারে মানে এই রকম জব অফার পেলেই মানে একেবারে লাভ দিয়ে আসার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকেন, তারা দ্বিতীয়বার চিন্তা করেন। আপনার সামগ্রিক বিবেচনা, আপনার পরিস্থিতি সবকিছু, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, এইগুলা সবকিছু চিন্তা করে যদি আপনি ঠিক মনে করেন তাহলেই পরবর্তী পদক্ষেপ নেন। কারণ হচ্ছে কি, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসা মানে আপনি পার্মানেন্ট রেসিডেন্স পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই এই মুহূর্তে। হ্যাঁ, হয়তো বা কয়েকদিনের মধ্যে চেঞ্জ হতে পারে নতুন নিয়ম, কিন্তু এই মুহূর্তে কোনো গ্যারান্টি নাই। তার মানে কি আপনাকে মাইন্ডসেট করে আসতে হবে আমাকে ফিরে আসলেও আসতে হতে পারে দেশে। তাহলে ফিরে যদি যান, যাওয়ার পরে কী হবে সেটা চিন্তা করে আসবেন। যে আপনি কানাডা থেকে অনেক আর্ন করে দেশে নিয়ে যাবেন, এই স্বপ্নটা দেখেন না ভাই, এটা দেখলে অনেক বিপদে পড়বেন। শোন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার চ্যানেলে আমি আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। এটা আমার কৃতজ্ঞতা আপনার প্রতি। না, এটা খুবই ভালো লাগছে যে সুমনদার সাথে কিন্তু আমার কানাডা এসেই পরিচয়। তো সৌভাগ্যক্রমে ওনার ফ্যামিলির সাথে আমার একটা ভালো বন্ডিং হয়েছে। তো আমার ছোট্ট একটা চ্যানেল আছে, মূলত বাংলাদেশে ট্রাভেল ব্লগই করতাম, কিন্তু কানাডা যেহেতু ট্রাভেল করার সুযোগ সামর্থ্য কোনোটাই হচ্ছে না, সেই জন্য আপাতত কানাডিয়ান লাইফটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি আমার চ্যানেলে। তো যদি ঘুরে আসেন, আশা করি যদি আপনার কানাডা আসার ইচ্ছা থাকে, আমার চ্যানেলটা কিছুটা হলেও আপনাকে সাপোর্ট দিবে। তো এই বলে আজকে শেষ করতে যাচ্ছি। যদিও আমার চেয়ে সাইম ভাইকে অনেক মানুষ বেশি চেনে, তারপরও হচ্ছে গিয়া আমি আমার ডিসক্রিপশনে সাইম ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি। আমি কোয়াইট শিওর যে সবাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করা, তারপরেও যারা করেন নাই তারা হচ্ছে ঘুরে আসতে পারেন। আর সাইম ভাই একজন খুবই পরিচিত ট্রাভেল ব্লগার। উনি যেহেতু এখন ট্রাভেল করার সুযোগ কম পাচ্ছেন, উনি কানাডার লাইফস্টাইল এবং নিয়মকানুন নিয়ে ভিডিও বানান। সাবস্ক্রাইব করে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।